2000 শহীদের রক্তের উপর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, সেখানেও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় শুধুমাত্র নিজেদের ভিতরে ইগোর দ্বন্দ্ব থেকে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। যাত্রাবাড়ির একটা ঘটনা আমার মনে পড়ে, অভ্যুত্থানের পরপরের সময়টাতে সেখানে যারা গুলি করলেন সেরকম পুলিশের বিরুদ্ধে মামলা হলো, সে পুলিশকে অন্য পুলিশেরা গ্রেফতার করতে চাচ্ছেন না। আপনাকে উপদেষ্টা করার জন্য বেশ কয়েক জায়গায় মানববন্ধনও হয়েছে, অনেক জায়গায় প্রশ্নও তোলা হয়েছে আক্তার কেন উপদেষ্টা পরিষদে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে বাংলাদেশের মানুষের রায় কিন্তু অলরেডি চলে এসেছে। বাংলাদেশের মানুষ আর কোনো ফেসিবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চায় না। বাংলাদেশে নতুন করে একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব হওয়া প্রয়োজন আছে। ফেসিবাদের প্রশ্ন কিন্তু কোনো ছাত্র সংগঠনের মাঝে আমি এখন পর্যন্ত কোনো দ্বিমত আমি দেখি নাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার আলোচনা শুনবো। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য এই আন্দোলনটি করেছিলেন এবং একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়ার জন্য, সেটির কতটুকু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করছেন? আমরা যখন আন্দোলন শুরু করি তখন সেটা কোটার একটা যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন হলেও সরকারের দমনপীড়নের ফলশ্রুতিতে আপামর মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন সেটা ফেসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সেই আন্দোলনে বাংলাদেশের জনগণের বিজয় নিশ্চিত হয়। আমরা সেই আন্দোলনে একটা মূল থিম ছিল বৈষম্য নিয়ে আমরা কাজ করব। আমরা দেখেছি যে সমাজের মানুষের মধ্যে চাওয়া পাওয়ার জায়গা আছে। হয়তো 3 মাস এখন পর্যন্ত যাওয়ার পরেও এই যে বৈষম্যহীন সমাজ গড়ার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার জায়গায় অনেক প্রচেষ্টার সম্মিলন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত খুব আশানুরূপ কিন্তু ফলাফল আমরা দেখতে পাইনি। এটা বাস্তবতা। কিন্তু একটা জিনিস হলো যে বাংলাদেশের মানুষ এই যে হাসিনার যে ফেসিবাদী রেজিম, দমন পীড়ন, গুম খুন, নির্যাতন, নিপীড়ন, কথা বলতে না পারা, এই জায়গাগুলো থেকে যে মানুষের মুক্তি এসেছে, মানুষ যখন কথা বলতে পারছেন, তাদের যে কোনো দাবি নিয়ে আসতে পারছেন, কথাটা বলতে পারছেন, এই জায়গাটা সূচিত হয়েছে। আমরা মনে করি এইটা একটা পজিটিভ সাইন। কিন্তু আমাদের এখনও লড়াই অনেক বাকি। আমরা মনে করি যে ফেসিবাদ তো শুধুমাত্র শেখ হাসিনা পালিয়ে গেলেন বা আওয়ামী লীগের অনেক নেতা যারা হয়তো আওয়ামী লীগ এখন দেশের মধ্যে ওইভাবে ফাংশন করছে না, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মনে করি বাংলাদেশের এখনও সচিবালয় থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান, সেখানে ফেসিবাদের নানাবিধ উপাদানগুলো এখনও রয়ে গেছে। এই উপাদানগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে দূরীভূত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করাও যেমন সম্ভব নয়, একই সাথে যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই, সে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন। আমাদের বিচারালয় থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় বৈষম্যের বীজগুলো আছে। আমরা যদি দেখি আমাদের যে জনগণ যারা আছেন তাদের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে বৈষম্য রয়ে গেছে। সেই বৈষম্যগুলোকে আমাদের অ্যাড্রেস করার মতো এখন পর্যন্ত আমি সরকারের জায়গা থেকেও খুব ভালো যে রেসপন্স এখন পর্যন্ত আশানুরূপ জায়গা আমরা দেখতে পাইনি। সে জায়গায় আমরা বারবার কথা বলছি যে না, একটা বৈষম্যহীন সমাজের কথা এই আন্দোলনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছে, সে জায়গাটাতে আমাদেরকে পৌঁছাতে হবে। প্রতিদিনই কোথাও না কোথাও আন্দোলন চলছে, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে, এগুলো আসলে কেন? এটা অত্যন্ত দুঃখজনক। আমরা ঢাকার মধ্যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে তাদের ঝগড়া, নিজেদের মধ্যে এই যে একটা ইগো তাদের মধ্যে তৈরি হয়েছে আমি মনে করছি। ধরেন সে কোনো একজন কলেজের শিক্ষার্থী, সে মনে করছে আমার কলেজ, তার যে পার্শ্ববর্তী কলেজ আছে সে পার্শ্ববর্তী কলেজের থেকে আমরা বেশি পাওয়ারফুল। সে পাওয়ার এক্সারসাইজ করার মতো একটা মানসিকতা শিক্ষার্থীদের মধ্যে এই যে তৈরি হলো হঠাৎ করে, এটা হঠাৎ করেও না। আসলে আমি দেখেছি ঢাকা শহরের কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে এর আগেও বিভিন্ন সময় এই সংঘর্ষগুলো হতো। কিন্তু এটা খুবই দুঃখজনক যে এখনও আমরা একটা বিজয় আমাদের আসার পরেও, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখার পরেও 2000 শহীদের রক্তের উপর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, সেখানেও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় শুধুমাত্র নিজেদের ভিতরে ইগোর দ্বন্দ্ব থেকে তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এই জায়গাটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরও আমরা খুব অ্যাক্টিভ রোল আমরা দেখতে পাচ্ছি না। 3.5 মাস হয়ে গেছে সরকার গঠন করার পরে, কিন্তু আমাদের এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তারা ফাংশন করছে না। বিভিন্ন জায়গায় এই যে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপর শিক্ষার্থীর উপরে হামলা করলো, তাদের অনেকেই কিন্তু ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আমাদের কাছে আমরা মনে করি আমরা জাতীয় নাগরিক কমিটির জায়গা থেকে আমরা সরকারকে বারবার বলে আসছি যে আপনাদের আইন শৃঙ্খলা
এখন পর্যন্ত আপনারা ঠিকঠাক করতে পারেন নাই। এই কথাটা আমি আজকেও বলছি যে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা কিন্তু ঠিকঠাক হয়ে আসেনি। সরকারকে কিন্তু অনতিবিলম্বে আইন শৃঙ্খলা ঠিকঠাক করতে হবে এবং এই যে যারা বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে তারা শিক্ষার্থী হোক, কিন্তু তাদেরকে গ্রেফতার করতে হবে। কেউ যেন কারো উপরে হামলা করে পার পেয়ে না যায়। তার ভিডিও ফুটেজ আছে, তাকে কেন পার পেতে দেওয়া হবে? এই জিনিসটা কিন্তু আরও শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়বে যদি তাদেরকে গ্রেফতার করা না হয়। এখন এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো আমাদের যে পুলিশ প্রশাসন, তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের সময়টাতে তাদের দায় আছে। তারা কিন্তু এই দায় থেকে এখন পর্যন্ত বের হতে পারেন নাই। অনেক পুলিশ আছেন যারা অযাচিতভাবে তারা শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছেন এবং শুধু গুলি চালিয়েছেন না, আমি সেদিন প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনলাম, তিনি চানখারপুল মোড়ের একটা ঘটনা বর্ণনা করছিলেন আমাকে, যে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার যারা অনুসারী যারা আছেন তারা কেন গুলি করছে না, এই কারণে তাদেরকে গিয়ে লাথি দিয়ে বলছেন সে সময়টাতে যে এই গুলি করো। এইরকম ধরনের ভূমিকা যারা নিয়েছেন তাদের মতো অনেকেও কিন্তু এখন পর্যন্ত হয়তো পুলিশ প্রশাসনে এখন পর্যন্ত ঘাপটি মেরে কোথাও আছে, তাদেরকে হয়তো খুঁজে বের করা সম্ভব হয় নাই, বা তাদেরকে বিভাগীয় হোক বা দেশের আইনে হোক তাদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব হয় নাই। এই মানুষগুলো কিন্তু নৈতিকভাবে তারা কিন্তু পরাজিত হয়ে আছে শিক্ষার্থীদের কাছে, এবং তারা কিন্তু দেশের পুলিশ প্রশাসন যে ফাংশন করবে সেটাকে কিন্তু তারা ফাংশনেবল করতে দিচ্ছেন না। এই জায়গাটাতে সরকারকে খুঁজে বের করতে হবে যে কারা কারা কোথায় এরকম হিংস্র ভূমিকা নিয়েছেন, তাদেরকে অবশ্যই পুলিশ প্রশাসনের ইন্টারনাল জায়গা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দেশের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ীও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যাত্রাবাড়ির একটা ঘটনা আমার মনে পড়ে, অভ্যুত্থানের পরপরের সময়টাতে সেখানে যারা গুলি করলেন সেরকম পুলিশের বিরুদ্ধে মামলা হলো, সে পুলিশকে অন্য পুলিশেরা গ্রেফতার করতে চাচ্ছেন না। তারা হয়তো মনে করছেন যে আমাদের তো তারা সহকর্মী ছিলেন, এই সহকর্মীদের প্রতি তাদের যে একটা অনুরাগের জায়গা আছে সেই জায়গা থেকে আমার মনে হয় সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে বের হয়ে আসা উচিত। আপনারা কি সরকারকে পরামর্শ দেন নাকি আপনাদের সাথে কি আলাপ আলোচনা হয় কোনো বড় সিদ্ধান্তের আগে? এখন যে সরকারটি গঠিত হয়েছে এটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আসা একটি সরকার এবং বাংলাদেশের ইতিহাসে এটা একটা নতুন ফরম্যাট। এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো ব্যাপার এখানে ঘটে গেছে, কিন্তু এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টও না। এই সরকারটা ছাত্র জনতা তাদের ম্যান্ডেট নিয়ে তারা এই সরকারটা গঠন করা হয়েছে। এই সরকারের কাছে, হ্যাঁ, এই সরকারে আমাদের শিক্ষার্থীদের 3 জন প্রতিনিধিও আছেন। আমাদের শিক্ষার্থীদের যে 3 জন প্রতিনিধি আছে ইনফরমালি তাদের অনেকের সাথে আমাদের আলাপ আলোচনাগুলো হয়, কিন্তু সরকারে যারা আছেন আর কি অনেক সময় আমরা অনেক সিদ্ধান্ত নিতে দেখি যে সিদ্ধান্তগুলোতে শিক্ষার্থী সমাজ যারা আছে তাদের সাথে কোনোরূপভাবে পরামর্শের যে জায়গাটি আছে সেটা করা হয় না। সেই জায়গাটাতে অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে এই পরামর্শটা না থাকার কারণে অনেকগুলো জায়গায় নানা ধরনের সমস্যা তৈরি হয় আর কি। সেই সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে ট্যাকেল দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমরা দেখেছি এখন পর্যন্ত বাংলাদেশের ছাত্ররা যারা আছেন তারা সবসময় এই সরকার যাতে টিকে থাকে, গণঅভ্যুত্থান যাতে টিকে থাকে, ব্যর্থ না হয় সেজন্য কিন্তু মাঠে তারা তাদের সক্রিয় অবস্থান কিন্তু জারি রেখেছেন। আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি সময়ে সময়ে কিন্তু আমরা আমাদের সংবাদ সম্মেলনে, আমাদের বক্তৃতায়, আমরা সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে আমাদের পরামর্শগুলো আমরা সরকারের কাছে উপস্থাপন করছি। আমরা মনে করি সারা দেশের মানুষ যারা আছেন তাদেরও কিন্তু অনেকগুলো ভয়েস আছে, সেই ভয়েসগুলো কি সরকার শুনতেছে কিনা বা আসলে কোথায় থেকে কিভাবে সিদ্ধান্তগুলো আসছে সে জায়গাগুলোতে অনেক ক্ষেত্রে অস্পষ্টতার জায়গা রয়েছে। সে জায়গাগুলো সরকারের পক্ষ থেকে তাদের যে মিডিয়া উইং আছে তাদের মধ্য দিয়ে এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার জাতির কাছে। এবং এই জায়গাটাতে শিক্ষার্থীদের সাথে সরকারের যে সম্পর্কের জায়গা অন্তত মাসে হোক পাক্ষিকভাবে হোক শিক্ষার্থীদের সাথে যেন সরকারের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের একটা ওপেন ডিসকাশনের জায়গা যাতে তৈরি হয়, এরকম ধরনের একটা ফোরামও কিন্তু হতে পারে। সরকার চাইলে এরকম ধরনের একটা ডিসকাশন তারা করতে পারেন। আপনাকে উপদেষ্টা করার জন্য বেশ কয়েক জায়গায় মানববন্ধনও হয়েছে, অনেক জায়গায় প্রশ্নও তোলা হয়েছে আক্তার কেন উপদেষ্টা পরিষদে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেহেতু দীর্ঘ সময় ধরে আমি রাজপথে সক্রিয় এবং আমি উত্তরবঙ্গের রংপুর জেলার মানুষ, তো সেই জায়গা থেকে যখন উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নেওয়ার ব্যাপারগুলো নিয়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হলো, সেই জায়গা থেকে মানুষেরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, প্রায় সবগুলো জেলায় মনে হয় তারা আন্দোলন সংগ্রাম করেছেন। সে জায়গায় তারা আরও অনেকের নামের প্রস্তাবের পাশাপাশি আমার নামও তারা প্রস্তাব করেছেন। কিন্তু এই বিষয়গুলো রাষ্ট্রের সামগ্রিক যে মেকানিজম আছে, সিদ্ধান্ত গ্রহণের যে বডিগুলো আছে তাদের সকলের আসলে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। এখানে আমার একক কোনো মতামতের বিষয় না। এখানে মানুষেরা আমাকে তারা তাদের জায়গা থেকে মনে করেছেন যে আমি হয়তো প্রতিনিধিত্ব করতে পারবো, সেই জায়গা থেকে তারা তাদের দাবি দাওয়াগুলো জানিয়েছেন। কিন্তু আমার বক্তব্য হলো সামগ্রিকভাবে দেশটা যাতে সুন্দরভাবে থাকে
সেটা নিয়ে আমার আগ্রহের জায়গাটা বেশি। আমাকে উপদেষ্টা হতে হবে বা উপদেষ্টা হওয়াটাই আসলে সমস্যার সমাধান করবে, এই জায়গা থেকে আমি ভাবি না। আমি মনে করি যে কোনো ফরম্যাটে থেকে আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে আসছি, এই ফরম্যাটে থেকেও আমরা অনেকগুলো কাজগুলো করতে পারছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা দেখছি যারা এই গণঅভ্যুত্থানে জড়িত ছিল অন্য যেসব ছাত্র সংগঠনগুলো, বড় ছাত্র সংগঠন, ছাত্র দল বা শিবির, তাদের এক ধরনের একটা দূরত্ব আমরা দেখেছি 5 আগস্টের পরে। তো এই দূরত্ব কেন হচ্ছে বলে আপনি মনে করেন? এটা একটা চিরায়ত সমস্যা বলে আমি মনে করি। আমাদের এখানে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেকটি দল তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমরা অনেক সময় দেখা গেছে যে আমরা জাতীয় যে স্বার্থ আছে সে স্বার্থের কথা অনেক সময় আমরা হয়তো ভুলতে বসি। এটা বৈষম্য বিরোধী বলেন, ছাত্রদল বা শিবির বা ছাত্র অধিকার পরিষদ বা আরও অনেক ছাত্র সংগঠন আছেন, তাদের কারো কারো ভিতরে এই জিনিসগুলো ঘটে থাকতে পারে আর কি 5 আগস্ট পরবর্তী সময়ে। কিন্তু আমরা একটা জিনিস বারবার বলি যে এই ফেসিবাদের বিরুদ্ধে যেসব ছাত্র সংগঠন বা যেসব মানুষেরা, সেটা সংগঠনের আকারে হোক বা যে কোনো ফরম্যাটে হোক, তারা এখানে এসে অ্যাক্টিভ রোল প্লে করেছেন, যারা ফেসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমরা সবাই একটা পরিবারের মতো, আমাদের সকলকে একখানে থাকতে হবে। আগের যে ছাত্র রাজনীতির যে ফরম্যাট, সেই জায়গাটাতে যদি আমরা ফিরে না যাই, সেটা ছাত্র সংগঠনগুলোর বোঝা দরকার। এবং সেই জায়গা থেকে যদি ছাত্র সংগঠনগুলো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা যদি তাদের মধ্যে একটা বোঝাপড়া করে নিতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় যে এই যে দূরত্বের জায়গাটি আছে, সেই দূরত্বের জায়গাটি ওই যে পয়েন্টটাতে তৈরি হয়েছে সেই পয়েন্টটাতে আর থাকবে না। এবং আর একটা বিষয় হলো, এই যে দূরত্বের জায়গাটা আমরা অনেক সময় মনে করি, কিন্তু এই দূরত্বের জায়গাটি হচ্ছে তাদের মধ্যে কোনো একটা বিষয়ে কথাবার্তা হচ্ছে, তারা একজন একটা মত দিচ্ছেন, সেই মতের একটা ভিন্ন মত হিসেবে এটা দেখা যায়। কিন্তু একটা বিষয় হলো, ফেসিবাদের যখন প্রশ্ন আসে, ফেসিবাদের প্রশ্ন কিন্তু কোনো ছাত্র সংগঠনের মাঝে আমি এখন পর্যন্ত কোনো দ্বিমত আমি দেখি নাই। সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, ছাত্র ফেডারেশন হোক, যে ছাত্র সংগঠনগুলোই আছে, তাদের মধ্যে নানাবিধ জায়গায় পলিসি নিয়ে তাদের মধ্যে হয়তো দ্বিমত আছে, কিন্তু ফেসিবাদের প্রশ্নে তারা এখন পর্যন্ত তারা কেউ তাদের মধ্যে দ্বিমত করেন নাই। ফেসিবাদের প্রশ্নে তারা সবাই একে আছেন এবং আমি বিশ্বাস রাখি সামনের দিনেও তারা এটা জারি রাখবেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বলছে যে দ্রুত জরুরি কিছু বিষয় সংস্কার করে নির্বাচন দিয়ে দেওয়া হোক, আবার একটা পক্ষ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এগুলো নিয়ে কি সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে কিনা? নির্বাচনের বিষয়ে আপনার বক্তব্য কি? এই সরকার যখন প্রতিষ্ঠিত হয়, সে সরকার প্রতিষ্ঠিত হওয়ার ভিতরেই মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি ছিল, যে আমরা দীর্ঘ সময় ধরে এই বাংলাদেশে নানা ধরনের সরকার দেখেছি, অনেকগুলো দরকার আমরা ক্ষমতায় দেখেছি, অনেকভাবে দেশটা পরিচালিত হয়েছে, কিন্তু এই দেশের কিছু বড় বড় জায়গা আছে যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো না হওয়া অবধি বাংলাদেশের মানুষ এখানে একটা নির্বাচনের যে পরিবেশ, সেটা হয় বলে বাংলাদেশের মানুষ মনে করে না। এটা আমার একটা ব্যক্তিগত মত। শুধু ব্যক্তিগত মত নয়, আমরা জাতীয় নাগরিক কমিটির আমাদের পরিষ্কার বক্তব্য যে আগে সংস্কার, তারপর যেন নির্বাচনের দিকে সরকার আগায়। এখন এই সংস্কারের প্রশ্নে কিভাবে রাজনৈতিক দলগুলোকে এর সাথে একত্রিত করা যায়, সে ব্যাপারে সরকার অনেক সময় আমরা দেখেছি যে চিফ অ্যাডভাইজার তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছেন। শুধু এই বসায় নয়, যে সংস্কার কমিশনগুলো আছে তারা যেন যতগুলো রাজনৈতিক দল আছে সকলের যে বক্তব্যগুলো আছে সংস্কার প্রশ্নে, সেই বক্তব্যগুলো তারা যেন নেয়। এবং একই সাথে একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, এই যে দীর্ঘ সময় আমাদের স্বাধীনতার পরে অতিবাহিত হয়ে গেছে, এই সময়ের পরে বাংলাদেশের মানুষ কতটুকু ক্ষমতায়িত হয়েছে, পিপলস ভোটটা আসলে কতটুকু এনশিওর করা সম্ভব হয়েছে, সেই দিকে কিন্তু আমাদের মনোযোগ দেওয়া দরকার। জনতার ক্ষমতায়ন যাতে সম্ভব হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন কাজ করা দরকার। আমরা যদি দেখি যে এখনই যদি নির্বাচন একটা হয়ে যায়, তাহলে এখন নির্বাচন হলে যা অবস্থা হবে সেটা হলো বাংলাদেশের মানুষ যে কাঠামোগত পরিবর্তনগুলো চেয়েছিল, সেই পরিবর্তনগুলো ছাড়াই একটা নির্বাচন হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষের দীর্ঘ সময়ের যে চাওয়া পাওয়ার জায়গাগুলো আছে, সেই চাওয়া পাওয়ার জায়গাগুলো অধরাই থেকে যাবে। কিন্তু তার আগে তো দেশকে স্থিতিশীল করতে হবে। আমরা এই জায়গাটাতে খুবই মানে হতাশাজনক একটা পরিস্থিতি লক্ষ্য করি। আসলে যদি স্থিতিশীলতার কথা বলেন, কলেজগুলোতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে নানা ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আবার দেখা যাচ্ছে যে প্যাডেল চালিত রিক্সা চালক অথবা ব্যাটারি চালিত রিক্সা চালক তারা রাজপথে তাদের আন্দোলন করছেন। আবার দেখা গেল এই যে সারা দেশ থেকে বিনা সুদে পুঁজি পাবেন বা 1 লক্ষ টাকা থেকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, একেবারে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তাদেরকে ঢাকায় জমায়েত করার
মতো ঘটনাগুলো ঘটতেছে, এই যে ধরনের অনেক ধরনের পরিস্থিতিগুলো ঘটছে, এটার সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছেন এবং যারা ইন্টেলিজেন্স যারা আছেন তাদের কিন্তু সক্রিয় থাকার এবং তাদের কোঅপারেট করার জায়গাটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার কিন্তু একটা বড় ধরনের দায়ের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা মনে করি এই জায়গাগুলোতে সরকারকে আসলেই একটা কার্যকর ভূমিকা নিতে হবে। সরকার যদি এই জায়গাগুলোতে কার্যকর ভূমিকা না নিতে পারে, সেক্ষেত্রে আমাদের যে সংস্কারের স্বপ্ন, সেই সংস্কারের স্বপ্নগুলো তো অধরাই থেকে যাবে। আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? কারণ আমরা দেখছি যে একটা পক্ষ বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আরেক পক্ষ বলছে যে তারা নিষিদ্ধ করার পক্ষে না। আবার আওয়ামী লীগের অথবা যুবলীগ ছাত্রলীগের যেসব নেতা কর্মীরা আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের সময় এই শিক্ষার্থীদের উপরে নিপীড়নের ঘটনায় জড়িত ছিল, তাদেরকেও গত 3.5 মাসে বিচারের আওতায় তেমন একটা নিয়ে আসা হয়নি। আর সেই সঙ্গে যারা সিনিয়র আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা ছিল, যারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, আমি নাম ধরে বললে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই মাপের লোকেরা আসলে দেশ ছেড়ে চলে গিয়েছে। আসলে তাহলে মানে মানুষ তো আগে সবার আগে তাদের বিচারটা দেখতে চাচ্ছিল। এটা কি সরকারের ব্যর্থতা না যে তাদেরকে আটক না করতে পারাটা? প্রথম প্রশ্ন হলো যে বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরে এমন অসংখ্য দাগী আসামি, বা আসামি বলবো না যেহেতু তাদের বিরুদ্ধে হয়তো অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কি হয়নি আমি নিশ্চিত না, কিন্তু দাগী অপরাধী যারা এই দীর্ঘ সময় ধরে ফেসিবাদের কোলে থেকে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, যারা এই জুলাই আগস্টের যে বিপ্লব, যে গণঅভ্যুত্থান, সে সময়টিতে শিক্ষার্থীদের উপরে নানাবিধভাবে গুলিবর্ষণের তারা নির্দেশ দেওয়া থেকে শুরু করে নানাবিধভাবে নানাবিধ অপরাধ তারা করেছেন, তাদের অসংখ্য ব্যক্তি তারা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই পালিয়ে যেতে কেন সক্ষম হলো, সেটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন দেশের মানুষের কাছে তৈরি হয়েছে। এই জায়গাটাতে কারা কারা তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে, সেই জায়গাটাতে সরকারের পক্ষ থেকে এটা ক্লিয়ারেন্স আসা দরকার। এটা আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবিটা আবারও জানাই। এবং একই সাথে আমরা দেখি যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের অনেকে এখনও ফেসবুকে তাদেরকে আমরা সক্রিয় দেখতে পাই। তো পুলিশ যদি চায় তাহলে ছাত্রলীগ যারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে পারে। কেন এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? এবং আমরা দেখলাম যে নানাবিধ জায়গায় যখন আন্দোলনগুলো হচ্ছে, সে আন্দোলনগুলোতে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের অনেকে আছে তাদের সাথে মিশে যাচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে তাদের পরিচয়গুলো ফাইন্ড আউট করা যাচ্ছে। তো পরিচয় ফাইন্ড আউট হওয়ার পরেও কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না? আওয়ামী লীগের বিষয়ে একদম যদি অল্প কথা বলতেন যে আপনাদের অবস্থান কি আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে? আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে বাংলাদেশের মানুষের রায় কিন্তু অলরেডি চলে এসেছে। বাংলাদেশের মানুষ আর কোনো ফেসিবাদী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর দেখতে চায় না। এটা আমাদের একার কোনো সিদ্ধান্ত নয়, এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের যে ফেসিবাদী রাজনীতি, সেই রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর প্রশ্রয় দিতে চায় না। এই জায়গায় আমরা সবাই একমত। এবং একই সাথে আওয়ামী লীগের যা 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনগুলোতে যারা অংশ নিয়েছে, তারা যেন কোনোভাবেই বাংলাদেশে আর কোনোভাবেই তারা যেন নির্বাচন করতে না পারে, এই ব্যাপারে আমরা একটা শক্ত পদক্ষেপ সরকারের পক্ষ থেকে দেখতে চাই। সবশেষ একটা প্রশ্ন, আপনাদের রাজনৈতিক দল কবে আসছে সেটি নিয়ে আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা? এবং রাজনৈতিক দল যদি করেন তাহলে আপনারা সামনের নির্বাচনে কি 300 আসনে প্রার্থী দিবেন কিনা? এটা আসলে মানুষ জানতে চায় যে ছাত্রদের রাজনৈতিক দলের কাঠামো কিরকম হবে। মানুষের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। আমরা সারা দেশের মানুষের সাথে যখন কথা বলি, তখন বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনৈতিক শক্তি, নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তারা দেখতে চান। এবং আমরা এটা অনেক আগে থেকেই বলে আসছি, যদি বাংলাদেশের মানুষ চান, তাদের সঙ্গে যদি শিক্ষার্থীদের একটা মেলবন্ধনের জায়গা তৈরি হয়, তাহলে এখানে রাজনৈতিক একটা শক্তি নতুনভাবে এখানে আবির্ভূত হওয়ার একটা পরিবেশ এখানে তৈরি হতে পারে, কার্যকর একটা উদ্যোগ আমরা নিতে পারি। কিন্তু সেটা কবে নাগাদ তৈরি হতে পারে সে ব্যাপারে এখন পর্যন্ত আমাদের মধ্যে তেমন কোনো সিদ্ধান্ত হয় নাই, কারণটা এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত যে বাংলাদেশের মানুষ আসলে কীভাবে তরুণদেরকে দেখতে চায়। তো সেই কথাগুলো আমরা মানুষের সাথে বলছি, মানুষেরা তাদের মতামতগুলো আমাদেরকে জানাচ্ছেন এবং অধিকাংশ ক্ষেত্রে সেই মতামতগুলো অত্যন্ত পজিটিভ। তারা শিক্ষার্থীদের একটা শক্তিকে রাজনীতিতে তারা পেতে চান এবং এই রাজনীতিটাতে নির্বাচনমুখী যে রাজনীতি সেখানেই তারা পেতে চান। আমরা যে দীর্ঘ সময় ধরে আমাদের অ্যাক্টিভিজমগুলো চালিয়ে আসছি, সেই জায়গা থেকেও আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে নতুন করে
একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব হওয়া প্রয়োজন আছে, কিন্তু এটার সাথে জাতীয় নাগরিক কমিটির যে কার্যের পরিধি, সে পরিধির একটা পার্থক্যের জায়গা অবশ্যই আছে। কারণটা হলো যে জাতীয় নাগরিক কমিটিকেই অনেকে হয়তো রাজনৈতিক দল ভেবে বসে থাকতে পারেন, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটা সিভিল সোসাইটির যে কার্যক্রম, প্রেশার গ্রুপ হিসেবে যে কাজ, সেই কাজটাই করে যাবে। কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশার তৈরি হয়েছে, সে আশাটা হয়তো একটা বাস্তবের রূপ দেখতে পারে। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা শুনছিলাম জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের।